মামলায় সাক্ষীকে চরিত্র নিয়ে কি প্রশ্ন করা যাবে, জেরায় কি কি প্রশ্ন করা যাবে এবং কি কি প্রশ্ন করা আইনসম্মত, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তাহলে মামলায় সাক্ষীকে চরিত্র নিয়ে প্রশ্ন করা যায় এবং সেটা যায় 140 ধারায়। চরিত্র নিয়ে সাক্ষীকে প্রশ্ন করা যাবে। কত ধারায় যাবে? 140 ধারায় যাবে। এবং যে সকল প্রশ্ন করা আইনসম্মত, এইটা বলা আছে 146 ধারাতে। জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত, এইটা বলা আছে কত ধারাতে? 146 ধারায়। না, সমস্যা নেই। তাহলে জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত, এইটা বলা যাবে কত ধারাতে বলেন? 146 ধারাতে। তাহলে জেরায় যে সকল প্রশ্ন করা যাবে, এইটা কত ধারায় বলা আছে? না, 146 ধারাতে। চরিত্র বলা আছে 140 ধারাতে, আর অন্য প্রশ্ন করা যাবে 146 ধারাতে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি। 140 নট ইকুয়াল 146 নট ইকুয়াল তাহলে উইটনেস টু ক্যারেক্টার, অর্থাৎ সাক্ষীকে চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে। সাক্ষীকে চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে, লিখেছি। এবং জবানবন্দি জেরা, পূর্ণ জেরার সময় প্রশ্ন করা যায়। জবানবন্দি জেরা, পূর্ণ জবানবন্দি, পূর্ণ জেরায় চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে। তাহলে যদি দেখেন দুইটা প্রশ্ন এখানে উপনীত হয়েছে, সাক্ষীকে প্রশ্ন করা জেরায় প্রশ্ন করা যাবে কত ধারাতে? 146। সাক্ষীকে প্রশ্ন করা যাবে কত ধারাতে? 146। আর চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে 140 ধারাতে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সাক্ষীকে প্রশ্ন করা যাবে আইনসম্মত, নিয়ম সিদ্ধ কত ধারায়? 146 ধারা। তাহলে যে সকল প্রশ্ন করা আইনসম্মত কত ধারাতে? আর চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত 140। চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত কত ধারায়? 140 ধারায়। আর সাক্ষীকে যে সকল প্রশ্ন করা আইনসম্মত 146। সেইটুকু তো বুঝতে পারতেছি। তার মানে চরিত্র শব্দটা যখন আসবে তখন 140 হবে, চরিত্র বাদ দিয়ে যেটা হবে 146 হবে। ওকে, যাবো, লেখেন 146 ধারায় তিনটি বিষয়। 146 ধারাতে তিনটি বিষয়। 146 ধারাতে তিনটি বিষয়। জেরায় সাক্ষীকে প্রশ্ন করা যায়, জেরায় সাক্ষীকে প্রশ্ন করা আইনসম্মত। জেরায় সাক্ষীকে প্রশ্ন করা আইনসম্মত। এখন যাহাই আইনসম্মত তাহাই নিয়ম সিদ্ধ। ওকে, রিল্যাক্স। তাহলে কয় ধরনের প্রশ্ন করা যাবে 146 ধারাতে? তাহলে 1, সত্যবাদিতা। হ্যাঁ, সত্যবাদিতা। এখন সত্যবাদিতা নির্ণয়ের জন্য বলা যায়, লেখেন না,
নষ্টের জন্য বলা যায়। সত্যবাদিতা নষ্টের জন্য জেরায় প্রশ্ন করা যাবে, লেখা যায় না? তাহলে সত্যবাদিতা নষ্টের জন্য এখন লিখেছেন সত্যবাদিতা নষ্টের জন্য। তাহলে সত্যবাদিতা নষ্টের জন্য জেরায় প্রশ্ন করা আইনসম্মত কত ধারায়? 146 ধারাতে। আর চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত 140 ধারাতে। খুবই সেন্সিটিভ, কিন্তু খুবই সেন্সিটিভ, পাশাপাশি, তাই না? তাহলে 2 পরিচয় এবং মর্যাদা। হ্যাঁ 2 পরিচয় এবং মর্যাদা যাচাইয়ের জন্য জেরায় প্রশ্ন করা যাবে। পরিচয় এবং মর্যাদা যাচাইয়ের জন্য জেরায় প্রশ্ন করা যাবে। ওনাকে একটু কাগজ দেন না, একটু কাগজ দেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। এবং আমাদের সপ্তাহে 5 দিন অনলাইনে ক্লাস এবং সরাসরি 3 দিন শুক্র শনি বুধবার সকাল 9:30 এবং বিকাল 4টায় ক্লাস করার জন্য যাত্রাবাড়িতে ভর্তি হতে ফোন দিবেন 01817451565 01713847150 নাম্বারে। রিল্যাক্স। তাহলে জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত 146, জেরায় প্রশ্ন চরিত্র নিয়ে প্রশ্ন করা আইনসম্মত 140, সত্যবাদিতা বিনষ্টের জন্য প্রশ্ন করা যাবে কত? পরিচয় এবং মর্যাদা যাচাইয়ের জন্য 3। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য যোগ্যতা নষ্টের জন্য লিখেছি চরিত্রের প্রতি অনিশ্চয়তা তৈরি করে প্রশ্ন করা যাবে। চরিত্রের প্রতি অনিশ্চয়তা তৈরি করে প্রশ্ন করা যাবে। চরিত্রের প্রতি অনিশ্চয়তা তৈরি করে প্রশ্ন করা যাবে। লিখেছি চরিত্রের প্রতি অনিশ্চয়তা তৈরি করে প্রশ্ন করা। আপনি ওকে রিল্যাক্স। তাহলে আপনি যা বলতেছেন সবই মিথ্যা, তাহলে এটা তার চরিত্রের প্রতি আঘাত আনা হচ্ছে না? সাক্ষীর চরিত্র নির্ভর করবে সে সত্য বলে না মিথ্যা বলে। সাক্ষী যদি সত্য বলে সেক্ষেত্রে সে সৎ চরিত্রের অধিকারী, সাক্ষী যদি মিথ্যা বলে সেক্ষেত্রে সে অসৎ চরিত্রের অধিকারী। তাহলে সাক্ষীর জেরার প্রধানতম উদ্দেশ্য হলো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। এটা পড়ছি না আমরা? না পড়লে লিখে নেন। সাক্ষীর জেরার প্রধানতম উদ্দেশ্য, ধন্যবাদ, জেরার প্রধানতম উদ্দেশ্য হলো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। ধন্যবাদ। আমাদের যাত্রাবাড়ি অফিসটা হচ্ছে কাজলা ব্রিজের ঢালে। কাজলা হচ্ছে 2টা, একটা শনির একটা কাজলা, একটা ডেমরার দিকে যেতে কাজলা। ডেমরার দিকে যে কাজলা রোড গিয়েছে ওই কাজলা রোডের ঢালে হচ্ছে আপনার কাজলা মসজিদ বলে, অনেকে যাত্রাবাড়ি থেকে কাজলা ব্রিজ বলে। আপনি এখানে এসে যে কারো কাছে লার্নিং একাডেমি জিজ্ঞেস করলেই হবে, চলে আসবেন। আতিফ ভাই দেখা হবে ইনশাল্লাহ। ওকে রিল্যাক্স। তাহলে জেরার প্রধানতম উদ্দেশ্য কি বলেন? চরিত্রের প্রতি আঘাত এনে প্রশ্ন করা যাবে? যাবে। কত ধারায় যাবে? 100। জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত, সত্যবাদিতা নষ্ট করে প্রশ্ন করা যাবে, চরিত্র নষ্ট করে প্রশ্ন করা যাবে। এক্সিলেন্ট, খুবই ভালো। পরিচয় মর্যাদা, তারপর সত্যবাদিতা, রিল্যাক্স, বিশ্বাসযোগ্যতা নষ্ট, চরিত্রের প্রতি অনিশ্চয়তা তৈরি, চরিত্রের প্রতি অনিশ্চয়তা তৈরি। আচ্ছা, তাহলে চরিত্র আমরা রাখতে পারি 140। এখন একটা প্রশ্ন আমি আপনাদের করছিলাম, ইঙ্গিতবাহী প্রশ্ন কত ধারাতে আছে? 141 ধারাতে আছে। তাহলে যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন?
এইটাই একটা ইঙ্গিতবাহী প্রশ্ন, ইয়েস অর নো। তাহলে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে? 143 ধারাতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে, অর্থাৎ জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা নিয়ম সিদ্ধ, আইনত, আইনসম্মত। জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা আইনসম্মত, রিল্যাক্স। আচ্ছা, তাহলে জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না কত ধারাতে? 142 ধারাতে। তাহলে জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এটা আছে 100। এই কথার কিছু ব্যতিক্রম আছে, এইটাকে আমরা একটু লেখা নিতে পারি না? তাহলে আমরা লিখি যে 142 ধারাতে, 100 পরে লিখবো ব্যতিক্রম। 142 ধারাতে, 142 ধারাতে জবানবন্দি ও পূর্ণ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। জবানবন্দি ও পূর্ণ জবানবন্দির সময় রাজা এইটা একটু ছেড়ে দেন না, এই কারণে আরো খারাপ লাগতেছে। বলেন কি বলেছি? তার মানে জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। পূর্ণ জবানবন্দিতে কি যাবে? পূর্ণ জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে? যাবে না। জেরায় যাবে? পূর্ণ জেরায় যাবে? পূর্ণ জবানবন্দিতে? জবানবন্দিতে কত ধারায় যাবে না? 142 ধারাতে যাবে না। তাইলে এই কথার ব্যতিক্রম আছে যে কখনো কখনো আপনার জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে। 142 ধারার কিছু ব্যতিক্রম আছে, লিখতে পারেন। হ্যাঁ, 142 ধারার ব্যতিক্রম আছে। হ্যাঁ, রিল্যাক্স। আচ্ছা, তাহলে 142 ধারার ব্যতিক্রম মাথায়, কিন্তু ব্যতিক্রম কিন্তু উদাহরণ হইতে পারে না। ব্যতিক্রম ব্যতিক্রমের জায়গায় প্রয়োগ হবে, কিন্তু ন্যাচারালি যেটা আছে সেইটাই কিন্তু বলবো বলার সময়। আমি বুঝাইতে পারছি? আমরা হচ্ছে ধান প্রধান, আমরা ভাত প্রধান বাংলাদেশ। এরপর যদি রুটি খাই, রুটি আলাদা করে বলবো না যে পরে রুটি খাই, কিন্তু আগে রুটি বললেন না, আগে ভাত বলতে হবে। বুঝাইতে পারছি? তার মানে জবানবন্দি থেকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে? যাবে না। পূর্ণ জবানবন্দি থেকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে? যাবে না। কিছু কিছু ব্যতিক্রম আছে। তাহলে 1, পরিচয়মূলক বিষয়ে, পরিচয় ও মর্যাদামূলক বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। পরিচয়, পরিচয় এবং মর্যাদামূলক বিষয়ে মিঠুন কুমার, আমাদের শিটগুলো বিক্রি হয় না। আপনি চাইলে আমাদের এই শিটগুলো নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অনলাইনে 5 দিন ক্লাস করতে হবে, কারণ আপনার উদ্দেশ্য তো আসলে শিট নেয় না, পাস করা। আর আমার এই শিটের চেয়েও মানসম্মত অনেক ভালো বই বাজারে আছে। আপনি যে কোনো একটা বই কিনে নেবেন, কারণ একাডেমিক শিট আর বইয়ের মধ্যে পার্থক্য আছে। আপনি যদি আমার শিটগুলো নিতে চান, সেক্ষেত্রে আপনি আমার ক্লাস করতে পারেন 5 দিন, সেটা ভালো হবে। তাহলে পরিচয়মূলক বিষয়ে, তাহলে আপনি কি জুয়েল? এইটা একটা পরিচয়মূলক বিষয় না? জবানবন্দির সময় জিজ্ঞাসা যাইবে আপনি কি জুয়েল কিনা, আপনার বাবা অমুক কিনা, আপনার বউ অমুক কিনা, আপনার বউ জীবিত কি মৃত কিনা, এগুলো জিজ্ঞাসা যাইবে না? পরিচয় এবং মর্যাদার সাথে সম্পর্কযুক্ত কিনা? পরিচয় এবং মর্যাদার সাথে কি এগুলা সম্পর্কযুক্ত? এটা একটা আলাপি ঢং, যে আপনার একটু একটু জিজ্ঞাসা ভাই আপনি কেমন আছেন, খাইছেন কিনা, এগুলা জবানবন্দির সময় অবজেকশন করে তো আর দাঁড়ায় যাওয়া যাবে না। যে হুজুর জবানবন্দির সময় তো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাইবে না, জিজ্ঞাসা আয়ের নাম আবুল কিনা, হায় হায় এ জিজ্ঞাসা এর নাম কি, এই কথা বলা যাবে না। কিছু কিছু বিষয় আছে, পরিচয়মূলক বিষয় এবং মর্যাদার বিষয় নিয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে জবানবন্দিতে, পূর্ণ জবানবন্দিতে। তাহলে 2 বাবা, এই কথাটা খুব সহজ। সহজ কথাটা হচ্ছে বিবর্তনমূলক বিষয়। বিবর্তন বোঝেন আপনারা? বিবর্তন আগে লেখেন না, কালের
ওরা কালের বিবর্তন বুঝে গেছে, দারুণ সময়ের বিবর্তন। বাবা বিবর্তন সত্য না মিথ্যা এটা বুঝান আমাকে। বিবর্তনের সাথে কি একটা প্রাগৈতিহাসিক সম্পর্ক আছে না? বিবর্তনের সাথে কি একটা চিরন্তনের সম্পর্ক আছে না? বাবা যাই চিরন্তন তাই বিবর্তন। এক সময় ডাইনোসর ছিল, তারপর আমাদের লেজটা টুকটুক করে পড়লে আমরা মানব জাতিতে রূপান্তরিত হয়েছি, এটাই তো বিবর্তনবাদ। আহা, বানর বলি না আমি, লেজ বলছি প্লিজ। ডারউইন একবারও বলে নাই বানর, এই শব্দটা আমাদের উৎপত্তি। ডারউইন বলছে বানর সাদৃশ্য। এখন বানর সাদৃশ্য তো অবশ্যই জঙ্গলের ওই উলালা উলালা ওদের দেখলেই তো বোঝা যায় যে বানর সাদৃশ্য ছিলাম আমরা, বানর থেকে বলে নাই। তাহলে বিবর্তন বলেন চিরন্তন সত্য, বিবর্তন মূলক, বিবর্তন মূলক হবে, মূলক বিবর্তন মূলক, চিরন্তন সত্য, প্রাগ ঐতিহাসিক বিষয়ে প্রাগ ঐতিহাসিক বিষয়ে জবানবন্দি ও পূর্ণ জবানবন্দিতে ইঙ্গিত বাই প্রশ্ন করা যাবে। জবানবন্দি ও পূর্ণ জবানবন্দিতে আমার শীটটা কি কারো কাছে আছে? আনোয়ার ভাই এরকম কেন আপনি দেন? আপনাদের এই যে হারাধনের তিনজন আর আরেকজন কই ওই লোক? পরীক্ষার আগে মানে এমসি রিটেন শেষ হইতে পারে নাই, তার আগে থেকে এমসিকিউর ক্লাস করে আমাদের এক হারাধন হারাই গেছে। হ্যাঁ হরিপদ দাদা এবার ভাইবা দিল। ভালো মানুষ আমি, ও আচ্ছা দুষ। তাহলে দেখেন বিবর্তনমূলক বিষয়ে একটা উদাহরণ চাইছে আমার এই ভাইটি। তা বিবর্তনমূলক বাবা সূর্যরে কি আপনার পশ্চিম দিক থেকে উঠতে দেখছেন? তাহলে যদি আপনার পশ্চিম দিক থেকে ওঠে তাহলে কান্নাকাটি শুরু হয়ে যাবে না? বুঝতে পারতেছেন বিবর্তনটা কতটুকু বিবর্তন? তাহলে শুরু থেকেই তো প্রাগ ঐতিহাসিক ভাবেই তো আপনার কি সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে সূর্য কি সেদিন পূর্ব দিকে উঠেছিল? এইরকম যদি প্রশ্ন জবানবন্দিতে করে সেক্ষেত্রে আদালত নিষেধ করবেন না। আমি কি বুঝাইতে পারছি এইটুকু? শিওর? তাহলে ইঙ্গিত ভাই প্রশ্ন কত ধারাতে আছে বলেন? 141। আচ্ছা তাহলে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে 100, যাবে না 42। কখন যাবে? জেরা এবং পূর্ণ জেরার সময় যাবে 143 ধারাতে। কখন যাবে না? মিঠুদা এটা একদম মানে বিচ্ছিরি কথা যে আমার লাইভ ক্লাস করে অনেকেই এবার ভাইবা দিতে গেছি, হ্যাঁ জড়ায় ধরছে যে স্যার আপনার লাইভ দেখে পাস করছি। বাস্তবতা হচ্ছে এগুলো বুমবাং। আমার লাইভ দেখে পাস করছে এগুলো আমি বিশ্বাসই করি না। হ্যাঁ কারণ এত কিছু করতেছি পাস করানোর জন্য, তাই পোলাপাইন পাস করে না, লাইভ দেখে পাস করছে। ওরা যারে পায় তারই ক্রেডিট দেয়। এই 2500 পোলাপাইন পাইছে এরকম। বাস্তবতা হচ্ছে এখানে আপনি ফুল ক্লাস তো পাবেন না। আপনি যা দেখতেছেন এর আগেও আমরা 1 ঘন্টা এখানে ক্লাস কথা বলেছি, এই 1 ঘন্টা তো পান নাই। আর আমি যাই করি না কেন কেউ নিজের ব্যক্তি স্বার্থের বাইরে না। ব্যক্তি স্বার্থের বাইরে না বলতে আপনি যতই ফ্রি ক্লাস দেখেন আর যতই সেরা লোক দেখেন, প্রত্যেকেই 2টা স্টুডেন্ট নেওয়ার চিন্তা করে এখানে আসে। যতই বলেন যে আমি এই করি না, আমি সেই করি না, আমি অমুক তমুক, তারপর আমরা 2টা স্টুডেন্টের লোভে পড়ে এখানে আসি। বাস্তবতা এটা এরকম। ভালো মন্দ মানে সুখ দুঃখ এইটাই আপনি যেটা মিস করছেন বলতেছিলাম যে পাস ফেল কোনো টিচারের হাতে নির্ভর করতে পারে না। পাস ফেল নির্ভর করবে আপনার উপরে। দেখেন জনে জনে গুরু পাওয়া যায় কিন্তু শিষ্য পাওয়া কিন্তু মুশকিল। এই লাইনে শিষ্য পাওয়াটা খুবই মুশকিল। মোটিভেশন ধরে রাখে না, নিয়মিত পড়ে না। মিনিমাম 5 ঘন্টা পড়া দরকার, সেই 5 ঘন্টা এখানে না পড়ে অযথা ভাগ্যের বিড়ম্বনার শিকার হইতেছে এক একজন। এখানে ভাগ্যের বিড়ম্বনা বলতে আপনার কিছু স্টুডেন্ট দেখবেন অ্যাডভোকেট হয়ে গেছে, এবার আপনি কল্পনাও করেন না অ্যাডভোকেট হয়ে গেছে।
নিশ্চয়ই ওদের সাথে কথা বলে দেখেছি, কোনো না কোনো কারণ ছিল। আপনি যদি বিশ্বাস করেন আপনি করবেন, ভালো করবেন, আপনি করবেন না এলে করবেন না। এখন কেউ অবিশ্বাসীদের দলে না, বিশ্বাসের সাথে কাজ করেন, ভালো হবে। মিঠুনদা, শুধু এই লাইভ করে আমার মনে হয় না যে আপনি ভালো করতে পারবেন, কারণ এরপর শীত দেই আমরা, পরীক্ষা নেই, পরীক্ষার ব্যবস্থা আছে, প্রতিদিন ক্লাস থাকে, রেকর্ড থাকে, এরপরও তো পাশ করছে না, আবার পাশ করে যাচ্ছে। জাস্ট চর্চার বিষয়, আপনি রেগুলার চর্চা করে যান। যাই হোক, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্সে আছি। আমরা গুরুত্বপূর্ণ টপিক্সের প্রথম চরিত্র নিয়ে প্রশ্ন করলাম কত ধারাতে বলেন? 140 ধারাতে। তাহলে যে সকল প্রশ্ন করা আইনসম্মত 146। লিডিং কোশ্চেন করা যাবে? তাহলে তাহলে ইঙ্গিত ভাই প্রশ্ন করা যাবে না 142। ইঙ্গিত ভাই প্রশ্ন আছে কত? ইঙ্গিত ভাই প্রশ্ন আছে কত ধারাতে? 141 ধারাতে আছে। রিল্যাক্স। তাহলে আমরা 140, 141, 142, 143, 146 পড়লাম, তাই না? আচ্ছা, তাহলে 144 লেখেন। 4টা ছিল, 2টা বানায় দিছি, একসাথে করে দিছি, সমস্যা নাই। 4টা ছিল, 2টা বানায় দিছি, এমসিকিউর দরকারই নেই আর। 144 ধারা। তাহলে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য অপ্রাসঙ্গিক। থ্যাংক ইউ। কত ধারাতে আছে? 22 ধারাতে আছে। এই কথাটার একটু ব্যতিক্রম আছে, এই কথাটার ব্যতিক্রম 144 ধারাতে আছে। দলিল এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তার মানে দলিল আছে কিন্তু হাতে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো কারণে হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কার কাছে আছে আমরা জানি না। তখন ওই দলিল বিষয়ে কোনো ব্যক্তির বিবৃতি যদি মামলায় প্রাসঙ্গিক হয়, ওই বিবৃতি মামলায় গ্রহণ করা যাবে, জেরা এবং জবানবন্দিতে গ্রহণ করা যাবে। তাহলে আমরা লিখি যে দলিল বিষয়ে অন্য লোকের বিবৃতি প্রাসঙ্গিক হলে, দলিল বিষয়ে অন্য লোকের বিবৃতি প্রাসঙ্গিক হলে, দলিল বিষয়ে অন্য লোকের বিবৃতি প্রাসঙ্গিক হলে, দলিল বিষয়ে অন্য লোকের বিবৃতি প্রাসঙ্গিক হলে তা মামলায় গ্রহণযোগ্য হবে। জেরা এবং জবানবন্দিতে, জেরা এবং জবানবন্দিতে দলিল বিষয়ে দলিল বিষয়ে অন্য লোকের বিবৃতি 144 ধারাতে প্রাসঙ্গিক হবে। জেরা এবং জবানবন্দিতে ওকে। দলিল বিষয়ে অন্য লোকের বিবৃতি প্রাসঙ্গিক হলে তা মামলায় প্রাসঙ্গিক হবে। এখন প্রথম কথা হচ্ছে এটা প্রাসঙ্গিক নয়, আমরা জানি। দলিল দলিল বিষয়ে কারো মতামত প্রাসঙ্গিক নয়, কিন্তু এর ব্যতিক্রম আছে। যদি দলিলটি কোনো কারণে খুঁজে পাওয়া না যায়, কার দখলে আছে আমরা জানি না, হারায় গেছে, সেক্ষেত্রে অন্য ব্যক্তির বিবৃতি মামলায় প্রাসঙ্গিক হবে এবং উক্ত বিবৃতি জেরা এবং জবানবন্দিতে 144 ধারার ক্ষমতা বলে ব্যবহার করা যাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 140 ধারায় কি বললাম বলেন? চরিত্র। তাহলে চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে, যাবে। আচ্ছা, তাহলে 146-এ বললাম কি? জেরায় যে সকল প্রশ্ন করা যায়, জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত, জেরায় যে সকল প্রশ্ন করা নিয়ম সিদ্ধ, নিয়ম সিদ্ধ। কত ধারায় আছে? তাহলে সত্যবাদিতা পরীক্ষার জন্য প্রশ্ন করা যাবে, চরিত্র পরীক্ষার জন্য
আচ্ছা, চরিত্রের মানদণ্ডটা কি বলেন তো একটু? দুস চরিত্রের মানদণ্ড সত্য মিথ্যা দিয়ে নির্ণয় করা হবে। যদি ব্যক্তি সত্য কথা বলে সেক্ষেত্রে সৎ চরিত্রের অধিকারী, যদি মিথ্যা কথা বলে সেক্ষেত্রে অসৎ চরিত্রের অধিকারী। এইটুক ফিল কিন্তু করতে হবে, আসছেন কিন্তু এইটুক ফিল নিতে। যদি সত্য কথা বলে সেক্ষেত্রে কি হবে বলেন? সৎ চরিত্রের অধিকারী। যদি মিথ্যা কথা বলে সেক্ষেত্রে অসৎ চরিত্রের অধিকারী। আমার মনে হয় যে এগুলো এমনি পারেন আপনারা, এগুলা দরকারই নাই আপনাদের। তাহলে 151, 152 একত্রে ঐচ্ছিক ভাবে পড়তে হয়। 151 আর 100 দেখছেন না, 52বর্তী পরিবার বলে, মানে কি একসাথে থাকে সবাই। তাহলে 151 থেকে ওকে আলাদা করেন না, 152 সাথে রাখেন। 151 ঘুম পাচ্ছে? বালিশ একটা মানে মানুষের মানবিক গুণাবলী। এমসিকিউ পড়ার আগে ঘুম পায়, পাশ করার পর আবার ঘুম পায়। হ্যাঁ, পাশ করার পর আবার কি বাতাস কর। আবার পোলা পান্ডিরে বলতেছি 1 মাসের জন্য এমসিকিউর পর 1 মাস সময় পাইছে। 1 মাসের জন্য এত লাফালাফির কি আছে স্যার, আর কোয়েন না। আমি বলতেছি একটু রিটার্নের প্রস্তুতি নেন, স্যার আর কোয়েন না, আগে এমসিকিউটা পাশ করে লই, স্যার আর কোয়েন না। বোঝে নাই না না, আপনি যদি সিরিয়াস না হন, এটাই তো বললাম, স্টুডেন্ট সিরিয়াস না হলে স্যার তো অবকাশকালীন সময় থাকবে। আপনাকে সিরিয়াস হইতে হবে। আমি বারবার বলতেছি, এখন ওই অন্ধভক্তি, অমুক স্যার ভালো না, অমুক স্যার কানা, অমুক স্যার ভালো না, আমি ভালো পড়াই, এইসব কথা না। আপনি ভালো হন, সব স্যার ভালো, আপনি ভালো হন, জগৎ ভালো। এইটা বাস্তবতা। আপনাকে এইভাবে ব্রেন ওয়াশ করার সুযোগই নাই। চরিত্রহীন হইলে আপনার ব্রেন ওয়াশ করা যায়। আমি বলছি না চরিত্রহীন লোকজন এখানে ভালো করবে না। আপনাকে একজন একটা ভালো কথা বলছে, বা আপনি তো দারুণ কথা বলেন, দেখছো কত সুন্দর কথা কয়, এর জন্যই তো সে রোবট। বলে আরে আপনি তো আরো দারুণ, দেখছো কত ভালো কথা কয়, এর জন্যই তো সে রোবোকপ। আর দেখছো কত ভালো কথা কয়। সবাই যদি ভালো বলে, আপনি তো দুশ্চরিত্র। সবাই ভালো হইতে পারে না এই জগতে, ঝামেলা আছে, দোষ। তাহলে 151 আর 52 সাথে এটা মিল আছে। তাহলে 151 হচ্ছে অশ্লীল কুচ্ছা। 151 হচ্ছে অশ্লীল কুচ্ছা। মেয়ে ভালো, কিন্তু চোখ যে আপনাকে বলেনি, এইটাই হচ্ছে কুচ্ছা। একটা মানুষের দুর্নাম করা, রাইট। এবং মেয়েদের ব্যাপারে কিন্তু অনেক ধরনের দণ্ডবিধি ধারা আছে, যে আপনি যদি কোনো মেয়ের নামে কোনো কুচ্ছা বলেন, অপমান উত্তক্ত করে কোনো কথা বলেন, দণ্ডবিধিতে অনেকগুলো ধারা আছে, আপনি পাবেন নারী সংক্রান্ত ধারা। এখন দেখেন, কোর্টে যখন যাচ্ছেন, আমি বলছি সাক্ষ্য আইন পড়তে গেলে কিন্তু এজলাস চিন্তা করে পড়তে হবে, নাহলে সাক্ষ্য আইন বুঝবেন না। সাক্ষ্য আইন পড়তে গেলে একটা কাঠগড়া থাকতে হবে, একটা হচ্ছে আপনার একটা সাক্ষীর কাঠগড়া থাকতে হবে। মনটা এজলাসে ফালায় রাখতে হবে। মনটা কোথায় ফালায় রাখতে হবে? এজলাসে। এজলাসের মধ্যে বিচারক বসা আছেন। এখন উকিল জিজ্ঞেস করতেছেন যে কিভাবে অশালীন বুঝাবো, যে ওইগুলাই যেগুলো ভাবতেছেন এইটাই জিজ্ঞেস করতেছে। তখন অবজেকশন ইওর অনার বলে না, লাফাই ওঠে না, এই লাফাই ওইটা কই অবজেকশন ইওর অনার, আমার মক্কেল ভয় পাচ্ছে। কয়েন ঠিক আছে, হ্যাঁ আপনি ওনাকে আর কোনো প্রশ্ন কইরেন না। অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন যদি সাক্ষীকে করা হয়, আইনজীবীকে আদালত নিষেধ করবেন 151 ধারাতে। আমি কি বুঝাইতে পারছি? শব্দটা একবার বললেন না, হবে না? অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন সাক্ষীকে করা হলে আদালত আইনজীবীকে নিষেধ করবেন। অনেকগুলো ক্যারেক্টার এখানে। তাহলে অশালীন ও কুৎসামূলক প্রশ্ন করা হলে আদালত আইনজীবীকে, ওকে, আমার দোষ নাই সবে, আমি জড়িত না, নিষেধ করবেন। তাহলে এই নির্দেশনাটা কার?
নিষেধটা করবে কে? আদালত। কাকে নিষেধ করবেন? কাকে প্রশ্ন করলে? রিল্যাক্স। তাহলে 152 অপমান উত্তক্তমূলক প্রশ্ন করলে। উত্তক্ত, উত্তক্ত, হ্যাঁ উত্তক্ত, উত্তক্ত 100% বিরক্তি, 100%। আরো একটা সুন্দর শব্দ আছে আমার মাথায় নাই, না অপমান উত্তক্ত বিরক্ত। বিরক্ত করলে আদালত আইনজীবী, বিরক্তমূলক প্রশ্ন করলে আদালত আইনজীবীকে নিষেধ করবেন। দেখেন না মাঝে মাঝে অবজেকশন দিয়ে দাঁড়ায়, অবজেকশন ইওর অনার, উনি আমার মক্কেলকে বিব্রত করছেন। ওকে, আচ্ছা, অবজেকশন ওভাররোলড। আপনি বসুন, আপনার কথা শুনছি। এই যে কথাগুলো কখন আপনার আদালতকে সতর্ক করতে হবে, কখন আইনজীবীকে জেরা জবানবন্দির সময় সতর্ক করতে হবে, এইগুলা বলে দিচ্ছে না? তাহলে অপমানমূলক প্রশ্ন করলে আইনজীবীকে নিষেধ করবেন, উত্তক্তমূলক প্রশ্ন করলে, তারপর হচ্ছে আপনার অশ্লীল কুৎসামূলক। কয়েকবার প্রশ্ন হয়েছে এখান থেকে, আমার ধারণা এবারও হইতে পারে। 154 ধারা, ভাইটাল ধারা 154। এটার অনেক নাম বাবা। নিজের সাক্ষী যখন অন্যের হোস্টেলে খায় তখন তাকে হোস্টেল উইটনেস বলে। নিজের সাক্ষী যখন অন্যের হোস্টেলে খায় তখন তাকে কি বলে? বৈরী সাক্ষী বলে। তাহলে খেয়াল করেন, এইটা যদি না বলতে পারেন খবর আছে, কিন্তু আজকে এইটা কিন্তু বলতে পারতে হবে। নিজের সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করা হয় তখন তাকে কি বলে? থ্যাংক ইউ, জবানবন্দি বলে। নিজের সাক্ষীকে যখন কোনো প্রশ্ন করা হয় তখন তাকে জবানবন্দি বলে। প্রতিপক্ষ যখন ওই সাক্ষীকে কোনো প্রশ্ন করে, থ্যাংক ইউ, নিজের সাক্ষীকে যখন পুনরায় কোনো প্রশ্ন করা হয়, রিল্যাক্স, অপরপক্ষ যখন পুনরায় কোনো প্রশ্ন করে, পুনঃজেরা। তাইলে আমি আমার সাক্ষীকে আদালতে উপস্থাপন করছি, সাক্ষী তো আমার পক্ষেই কথা বলবে, নিয়ম এইটা না? এখন সাক্ষী সে কাঠের চশমা পইরা অন্যদিকে তাকায় আছে, আমি তার শিখাইয়া দিয়েছি, তা সে বলে না। তার সে বলতেছে উনি যেন কে, এরকম করে তাকাচ্ছে, এরকম তাকা আমার দিকে, আমার কথা বলবেই না। কারণ আমি তারে কইছি, বাজান তোমার আমি 500 টাকা দিছি, দরকার হলে বাইরানের পর আরো 500 দিম, কাজ পরিপূর্ণভাবে কইরাইও কবা নাজিম স্যার ভালো, হাদিস কোরআনের বাইরে যায় না, সারাদিন কি তবজি টেপে আর আল্লাহ আল্লাহ করে। 500 টাকা দিয়ে দিছি, তাকে আমি এজলাসে দাঁড় করাই দিছি। সে উইডেই কয় ওনার মতো মুনাফেক এই দুনিয়ায় নাই, উনি তো ভালোই না, উনি তো চোর, ওনার বংশশুদ্ধ চোর, ওনার 14 গোষ্ঠী চোর, এবং উনি তো কিসের হাদিস কোরআন আর কিসের মসজিদ মন্দির, উনি তো ওইসব ধারি ধারে না, উনি সারাদিন হচ্ছে সারাদিন চুরি করে বেড়ায়। তার মানে আমি ওকে ভালো কথা বলতে শিখায় আদালতে কাঠগড়ায় দাঁড় করাইছি, আর ও আমার উল্টা কথা কয়। তার মানে অপর পক্ষের টাকাও খাইছে, আমার পক্ষে আরও নাই, সাক্ষী দিবে না, এরকম আমি ফিল করতেছি। তা নিজের সাক্ষী যখন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তখন ওই সাক্ষীকে বৈরী সাক্ষী বলে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ওইরকম না, কত লেখাটা ওরকম না। লেখা লাভ হয়েছে কোনো কিছু বলেন? ধন্যবাদ। তাহলে সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তির বিপক্ষে যখন সাক্ষী সাক্ষ্য দেয় তখন তাকে বৈরী সাক্ষী বলে। লেখেন না, বলেন একবার। সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তির বিপক্ষে যখন সাক্ষী সাক্ষ্য দেয় তখন তাকে, তাহলে অন্যের মাথায় বড়ই খাওয়ার নামই তো বৈরী। অন্যের মাথায় রেখে লবণ রেখে বড়ই খাচ্ছে,
কিরকম দেখেন, তাহলে বৈরী সাক্ষী বা হোস্টাইল উইটনেস বা বিপক্ষাশ্রিত সাক্ষী বা পক্ষপাত দুষ্ট সাক্ষী, একবার বলেন কি কি? বৈরী সাক্ষী, বিপক্ষাশ্রিত সাক্ষী, পক্ষপাত দুষ্ট সাক্ষী, হোস্টাইল উইটনেস। তাহলে বিপক্ষাশ্রিত মানে বিপক্ষের আশ্রয় যিনি গ্রহণ করেছেন। বিপক্ষাশ্রিত সাক্ষী মানে কি? বিপক্ষের আশ্রয় যিনি গ্রহণ করেছেন। তাহলে যে সাক্ষী প্রতিপক্ষ বা বিপক্ষের আশ্রয় গ্রহণ করেন তাকে হচ্ছে বৈরী সাক্ষী বলে, বলা যায় না? বা বিপক্ষাশ্রিত সাক্ষী। তাহলে এইখানে একটা ঝামেলা আছে। হ্যাঁ, তাহলে বৈরী তো বুঝি আমরা প্রতিকূল, প্রতিকূল বৈরী আবহাওয়া, প্রতিকূল, আমাদের অনুকূলে নাই। আচ্ছা মাই ডিয়ার, এখান থেকে বিগত কয়েকবার প্রশ্ন হয়েছে, এই নগদেও আসছে। তা প্রশ্নটা হয়েছে কি, যে বৈরী ঘোষণা করবে কে? সাক্ষীকে বৈরী ঘোষণা করবে কে? আর সাক্ষীকে বৈরী ঘোষণার জন্য আবেদন করবে কে? আইনজীবী। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দুই ধরনের প্রশ্ন হয়েছে। তাহলে সাক্ষীকে, তাহলে মানে নিজের সাক্ষী যখন উল্টাপাল্টা কথা বলবে তখন তখন আদালতকে জানাইতে হবে, হুজুর আমার সাক্ষী তো আমার পক্ষে কথা বলে না, আমি তাকে অনেক, এগুলো অনেক টাকা পয়সার কথা বলা যাবে না, অনেক বুঝাইয়া শুনাইয়া হুজুর তারে আমি নিয়ে আসছি, সে তো আমার পক্ষে কথা বলবে কিন্তু সে আদৌ আমার পক্ষে কথা বলে না, মঞ্জুরের টাকা খাইছে, সে অপর পক্ষের টাকা খাইয়া হুজুর এরকম উল্টাপাল্টা কথা বলে, দয়া করে আপনি তাকে বৈরী ঘোষণা করেন। এরকম করে একটা আবেদন করবে সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বৈরী ঘোষণার জন্য আদালতে আবেদন করবে কে? সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি। সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তির পক্ষে আইনজীবী দাঁড়ায় যায়। তাহলে বৈরী ঘোষণা করবে কে? ঘোষণা করবে আদালত। মজার প্রশ্ন, খেয়াল করেন, মজার দুইটা প্রশ্নই কি কাছাকাছি। তাহলে বৈরী সাক্ষী ঘোষণা করবে কে? আদালত। আর বৈরী সাক্ষী ঘোষণার জন্য আবেদন করবে কে? সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি। লেখা নিতে পারেন এবার, কথাটা অনেক হয়েছে। হ্যাঁ, ঘোষণার জন্য আবেদন করবেন সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি। বৈরী সাক্ষী ঘোষণার জন্য আবেদন করবেন সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তি। এবং বৈরী সাক্ষী ঘোষণা করবে আদালত। ওকে ওকে, ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে বৈরী সাক্ষী ঘোষণা করবে কে? ঘোষণার জন্য আবেদন করবে কে? তাহলে সাক্ষী বৈরী হলে আদালতকে তা জ্ঞাত করতে হবে। নিজের সাক্ষীকে নিজে বৈরী ঘোষণা করা যাবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, এইখানে ছোট একটা কথা আছে। তার মানে সাক্ষী বৈরী হয়ে গেছে, যখন আপনি সাক্ষীকে আদালতে আনছেন, সে যখন আপনার পক্ষে কথা বলে না, তখন এইটার নাম কি হচ্ছে? বৈরী সাক্ষী। আর যখন সে আপনার পক্ষে কথা বলবে, এর নাম হবে জবানবন্দি বা সাফাই সাক্ষী। যখন সাক্ষী উপস্থাপনকারী ব্যক্তির পক্ষে সাক্ষী কোনো কথা বলে, তখন তাকে বলে না সাফাই সাক্ষী। পক্ষে বললে সাফাই, বিপক্ষে বললে বৈরী। আমি আর বুঝি না, বলেন একবার। সাফাই, আর বিপক্ষে বললে বৈরী। তাহলে পক্ষে বললে কিরকম? তাকে বলছি যে তুমি যাইয়েই কবা যে আমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই, খালি আল্লাহ আল্লাহ করে আর তবজি টেপে। সে আইসা বলতেছে, ও হুজুর এর মতো ভালো মানুষ তো নাই, এর আব্বা ভালো, এর আম্মা ভালো, এর সব ভালো, 14 গোষ্ঠী ভালো। এইটার নাম হইলো সাফাই। সাক্ষী কি গাইতেছে? সাফাই গাইতেছে। নিজের সাক্ষী তো সাফাই গাইবে, তাই না? আর উল্টা কথা বললে কি হয়ে যাবে? সাক্ষী বৈরী হয়ে যাবে। এই হোস্টেল উইটনেস কত ধারায় আছে? এইটাই লাখ টাকার প্রশ্ন। বৈরী সাক্ষী কত ধারায় আছে? দুষ্কর্মের সহযোগী কে? দুষ্কর্মের সহযোগী কে?
বলেন। যিনি মূল অপরাধে অংশগ্রহণ করেন, যিনি মূল অপরাধে অংশগ্রহণ করেন তিনি দুষ্কর্মের সহযোগী হচ্ছেন। আর ছাপাই সাক্ষীতে দেখা যাচ্ছে আমার কিন্তু যে সাক্ষীর তালিকা আমি দাখিল করতেছি সেই সাক্ষীর তালিকা অনুযায়ী তারা এসে সাক্ষ্য দিবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, সাক্ষীর তালিকা ছাড়া কিন্তু মামলায় কথা বলার যোগ্য ব্যক্তি কেউ না। অর্থাৎ আপনি তালিকা অনুসার ছাড়া মামলায় কিন্তু কথা বলার যোগ্য ব্যক্তি কেউ না। যে কেউ আইসা বলবে দাঁড়ান ইওর অনার, আর আদালত দাঁড়ায় যাইবে, এরকম কিন্তু সুযোগ নাই। আদালত কিন্তু আদালতের জায়গায় থাকবে। অর্থাৎ তালিকা যদি না থাকে সেক্ষেত্রে আপনি আদালতে এসে কথা বলতে পারবেন না। যখন ওই তালিকা অনুসারে পক্ষে বলবেন নাম হবে ছাপাই সাক্ষী, যখন বিপক্ষে বলবে নাম হবে বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী কত ধারায় আছে? বৈরী ঘোষণা করবে কে? বৈরী ঘোষণার আবেদন করবে কে? হোস্টাইল উইটনেস কত ধারাতে আছে? হোস্টাইল উইটনেস এই দেখেন এখানে একটা দুইবার প্রশ্নটা পরীক্ষায় আসছে যে সাক্ষ্য আইনের কোন ধারা মতে মামলার কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে। তার মানে দুইটা জায়গায় জেরা করার সুযোগ আছে, পক্ষ বিপক্ষ উভয় পক্ষ জেরা করতে পারে। তার মধ্যে 154 ধারার টোটাল প্রথম টাইটেলটাই আছে যখন নিজের সাক্ষীকে জেরা করা যাবে। কত ধারায় আছে? 154 ধারারই এইটা টাইটেল। তাহলে আমরা লিখি যে কখন নিজের সাক্ষীকে জেরা করা যাবে বা যখন নিজের সাক্ষীকে জেরা করা যাবে। মাসুম ভাই আপনাকে অনেক মিস করি, রাজীব, তারপর সোহাগ, এদেরকে অনেক মিস করি। মাসুম ভাই চলে আসবেন। দিন চলে যায়, স্মৃতি রয়ে যায় এ মনের আঙিনায়। ওকে, রিল্যাক্স। তাহলে কি বলেছি বলেন? তাহলে নিজের সাক্ষীকে যখন জেরা করা যাবে, কত ধারায় আছে এইটাই জিজ্ঞেস করি। তাহলে কখন নিজের সাক্ষীকে জেরা করা যাবে? তাহলে সাক্ষী বৈরী হলে নিজের সাক্ষীকে জেরা করা যায়, লিখে নেন। সাক্ষী বৈরী হলে নিজের সাক্ষীকে জেরা করা যায়। সোহেল রানা শেরপুর থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। এখানে রাজাপুর থেকে দেখছেন, কে দেখলাম? আচ্ছা, পটুয়াখালী থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। ওকে, তাহলে বৈরী সাক্ষী কত ধারায় আছে? কত ধারায় নিজের সাক্ষীকে জেরা করা যাবে? 154 ধারায়। কখন নিজের সাক্ষীকে জেরা করা যাবে? সাক্ষী বৈরী হলে। তাহলে বৈরী ঘোষণা করবে কে? আবেদন করবে কে? এরপর আর এখান থেকে ওরকম প্রশ্ন আসে না। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, সরকারি প্রশ্ন, কোন আইনের ধারা, এরকম না, সাক্ষ্য আইনের কোন ধারা বলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে? 100, আল্লাহ বর্ষা, আপনারা পারবেন। 155 লেখেন। হ্যাঁ, 585 হবে। না না, ওইটা শুধু 55। ইস, না 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 না, ওই চরিত্র 2 প্রকারে আছে। একশো 55 না, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নালিশ। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নালিশ। তাহলে 155 ধারায় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন করা যায়। লেখেন, 155 ধারায় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে
155 ধারায় অভিশংসন অভি তালিবস্য অং দন্তস্ব ন। হ্যাঁ, ওকে, করা যায়, করা যাবে, করা যাবে, অভিশংসন করা যাবে। তাহলে রিল্যাক্স, মাথা ঠান্ডা। তাহলে সাক্ষীকে জেরা করা, আপনার হচ্ছে নিজের সাক্ষীকে জেরা করা যাবে কত ধারায়? এইবার কিন্তু মরবেন একটা প্রশ্ন করলে। কর্ম মরতে রাজি? উরি বাপ রে বাপ, বলে গাজী হয়ে লাভ কি? ঠিক আছে, একদম ছোট প্রশ্ন, কত ধারায় জেরা করা যায়? থ্যাংক ইউ। 138। কত ধারায় জেরা করা যায় বলেন? 138 ধারাতে। নিজের সাক্ষীকে কত ধারায় জেরা করা যায়? 154। ধাক্কাটা বুঝতে পারছেন কোথায় লাগছে? ধাক্কাটা একটা হালকা। তাহলে কত ধারায় জেরা করা যাবে? 138। আর নিজের সাক্ষীকে কত ধারায় জেরা করা যায়? বাজে কয়টা? আমার অনেক টাইম আছে। ধরো 159। 159। আমার অনেক টাইম আছে এখনো। মানে কাশ্যা ভিডিও বানাইতে বলতেছেন? যারে পায় তার কাছেই দেয়, বাড়ি থেকে শুরু হয়েছে। এরা হইলো মানে কাশ্যা। দেখেন, আমার একটা ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত অনুমান। যদিও যুক্তিবিদ্যায় আমার এই ভ্রান্ত অনুমানের কোনো জায়গা পাইছে, অন্য জায়গায় পায় নাই। ঠিক আছে, এই ভ্রান্ত অনুমান হচ্ছে প্রতি বছরই আমি এটা ভ্রান্ত অনুমান কাজে লেগে যায়। 154 থেকে প্রশ্ন হইলে 159 থেকে হয় না, 159 থেকে প্রশ্ন হইলে 154 থেকে হয় না। এটা আমার কি বলেন, ভ্রান্ত অনুমান। তার মানে যেহেতু এবার 154 থেকে প্রশ্ন হয়েছে, আপনাদের কিন্তু 159 খুবই গুরুত্বপূর্ণ। 154, 55 থেকে প্রশ্ন হয়ে গেছে না, এমসিকিউ হয়েছে, রিটেনও হয়েছে, তাই আপনাদের কিন্তু 159 খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি কিছু কিছু জায়গা বলছিলাম যে 59, 60, 61, 62, 63, 64, 65, 74, 75, তারপরে এদিকে আছে আপনার হচ্ছে 56, 58 যা আছে, 26 থেকে 32 পর্যন্ত যা আছে, এই ধারাগুলা না পড়ে আপনি সাক্ষ্য আইন অন্য কোনো জায়গায় ঢুকেন না। যেমন এই যে 159-এ কি আছে আপনি না জানলে আপনি পাগল, 154-তে কি আছে আপনি না জানলে আপনি পাগল। আমি বুঝাইতে পারতেছি? এইভাবে বলতেছি, কিন্তু একদম আঘাত দিয়ে বলতেছি। তাহলে 100 কততে আছি বলেন? স্মৃতি পুনরুজ্জীবিতকরণ, রিফ্রেশিং মেমোরি। স্মৃতি পুনরুজ্জীবিতকরণ, রিফ্রেশিং মেমোরি। স্মৃতি পুনরুজ্জীবিতকরণ, স্মৃতি, হ্যাঁ, রিফ্রেশিং মেমোরি। তাহলে মেমোরিটারে কি ঝাড়ু দেওয়া, ফ্রেশ করা। আমার কাছে লাগে মেমোরিটাকে আর কি পুনরুজ্জীবিত করা, মরে যাওয়া মেমোরি জাগ্রত করা। আচ্ছা, ইয়াদ করা, ইয়াদ। হ্যাঁ, কিন্তু রিফ্রেশিং মেমোরি হইতে গেলে লেখাপড়া জানা দরকার। রিফ্রেশিং মেমোরি মাথার মধ্যে থাকলে হবে না, খাতার মধ্যে থাকতে হবে। রিফ্রেশিং মেমোরি থাকতে হবে কোথায়? অর্থাৎ কেউ যদি অতীতে কোনো কিছু লিখে রাখে, ওই লেখা দেখে সে মামলায় সাক্ষ্য দিতে পারবে, একে স্মৃতি পুনরুজ্জীবিতকরণ বলে। আমি বুঝাইতে পারছি? তাহলে একটু ছোট করে লিখে নেন, ছোট করে, যে কোনো সাক্ষীর, কোনো সাক্ষী কোনো কিছু লিখে রাখলে, কোনো সাক্ষী কোনো কিছু লিখে রাখলে, কোনো সাক্ষী কোনো কিছু লিখে রাখলে
তা দেখে সাক্ষ্য দেওয়াকে স্মৃতি পুনরুজ্জীবিতকরণ বলে। স্মৃতির করণ। হ্যাঁ, তার মানে আপনি কোনো সাক্ষী যদি কোনো কিছু লিখে রাখে খাতাপত্রে, ডায়েরিতে, দেয়ালে, নোটশিটে, ওইটা দেখা দেখা যখন সাক্ষ্য দেওয়া হবে তখন তাকে কি বলে? আপনাকে আমি এর পরে ধরবো, কিন্তু এই সাবজেক্টটা চলে যাবে পরের ক্লাস থেকে, আপনার পরের সাবজেক্ট থেকে আপনার সাথে কিন্তু আমার একটা দহরম এবং মোহরম হবে। আমি কি ধরতেছি, আপনি বুঝতেছিনি না কিছু, এইটা ধৈর্য আগাচ্ছি সামনে, কিন্তু সামনের সাবজেক্ট থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে। ওকে, যা গেছে গেছে, ঠিক আছে? তাহলে আমরা আছি কই বলেন তো? তাহলে আমি ধরেন এই যে লেখা রাখছি, একটা ডায়েরি মেনটেন করি, অনেকে করে না, দিন পঞ্জিকা, তা ডায়েরি মেনটেন করে রাখছি 15 তারিখে, আপনার 15 তারিখে, গত মাসের 15 তারিখে আমার বাসায় রান্না করছে কি, এইটা হলো মামলার আলোচ্য বিষয়। হ্যাঁ, গত মাসের 15 তারিখে। এখন গত মাসের 15 তারিখে কি রান্না করছে আপনাদের কাছে যতটা দুশ্চিন্তার কারণ, তার থেকে আমার জন্য এটা ইজি বিষয়, কারণ আমি আমাকে প্রতিদিন কি করে একটা করে লিস্ট দেয়, একটা করে ফর্দ দেয় বাজার করার জন্য। তাহলে 15 তারিখে আমি কি বাজার করছি আমার কাছে লেখা আছে, হুজুর আমি তো বাজারের ব্যাগের মধ্যে ওইটা রেখেছি, এখন তো মনে পড়তেছে না, আমার কমন পড়ছে, আপনি দয়া করে আমাকে ওইটা একটু দেখতে দেন, ওইটা দেখে দেখে আমি একটু বলবো। এখন কোনটা দেখে আপনি আদালতে বলতে পারবেন আর কোনটা না দেখে বলতে পারবেন, এইটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ অনেকে জমির দলিলই দেখাইতে চায় না, হে দলিল যত মাটির নিচে রাখতে পারবে হে তত হলো শান্তি। অনেকে দলিলই দেখাইতে চায় না। আবার আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া কেউ যদি একটু দেখে বলে, খোঁচাইতে থাকে, কি টাহা দিছি না আপনার উকিল হিসাবে, আপনি করেন না কেউ এইসব দেখে বলে। কিন্তু এই দেখে বলাটাও যে একটা প্রাসঙ্গিক বিষয়, সেইটা আদৌ তো জানে না। একটা বাধা দিতে গেলে কিন্তু হাসির পাত্র হয়ে যাবে। আমি বুঝাইতে পারতেছি কথাটা, যে আপনার টাকা দিছি, আপনি আমার পক্ষে কইবেন, আর উনি দেখে কয়, পুলিশও তো দেখে কয়, ভাই ওটা আমার সব টাকা খাইয়া আমার এই দোকানের জন্য পায়তারা করতেছে, এই ধরনের কথাবার্তা বলতে পারে। তার মানে স্মৃতি পুনর্জীবিত করা বৈধ, এইটা পুলিশের ধারা বলে। শুধু পুলিশ না, যে কেউ পারবে। আপনি এজাহার দেখে যদি কথা বলেন, আপনি যদি মামলার কাগজ দেখে কথা বলেন, কেউ বাধা দিতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? এখন হুজুর উনি মিথ্যা মামলা করছে বললা উনি দেখে বলে, এই ধরনের কথা বলা যাবে না, কারণ আপনি দেখে বলতে পারবেন। এইটারই নাম হচ্ছে স্মৃতি পুনরুজ্জীবিতকরণ। আপনার যেহেতু লেখা আছে, ওইটা উল্টানোর তো আর সুযোগ আপনার নাই। এই কারণে আদালত সরল বিশ্বাসে আপনাকে দেখতে বলবে, যে আপনি কি লেখা রাখছেন, তাহলে দেখা বলেন। আমি আরো নিখুঁত হবে বলাটা, তাই না? আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত জমা দেওয়ার পর কত ধারায় স্মৃতি পুনরুজ্জীবিত করবেন? কত ধারাতে? এজাহার দেখে কত ধারায় স্মৃতি পুনরুজ্জীবিত? তদন্ত প্রতিবেদন দেখে। আমার দাদা, সে হইল আপনার একটা ডায়েরি লিখে গেছে, নাদিমের আমলনামা লিখে গেছে। এখন এই নাদিমের আমলনামা দেখতে গেলে আমার তো মনে নাই আমার দাদা কি লাগছে, তা ওইটা সম্পর্কে আমি যদি স্মৃতি পুনরুজ্জীবিতকরণ করতে চাই, কত ধারায় করব? কত ধারাতে? 159। হিসাবের খাতা দেখে স্মৃতি পুনরুজ্জীবিত, টালি খাতা দেখে, বই খাতা দেখে, চিঠিপত্র দেখে, এজাহার, আরজি, ডায়েরি, দিনলিপি, দিনপঞ্জিকা 160 লেখেন। তাইলে এবার আল্লাহ জানে, যা জিগাইতেছি সব 159 মানে শেষ করে দিই আজকে। স্মৃতি পুনরুজ্জীবিত করণের ক্ষেত্রে, হ্যাঁ, স্মৃতি পুনরুজ্জীবিতকরণের ক্ষেত্রে
স্মৃতি পুনরুজ্জীবিতকরণের ক্ষেত্রে বইয়ের কি ঝামেলা নিবেন? তাহলে নিবেন তো না। স্মৃতি পুনরুজ্জীবিতকরণের ক্ষেত্রে বিরোধী পক্ষের অধিকার বা বিরুদ্ধ পক্ষের অধিকার একই কথা। বিরোধী পক্ষের অধিকার বা বিরুদ্ধ পক্ষের অধিকার এখন এইটা একটা ইজি কথা যে আপনি একটা স্মৃতি পুনরুজ্জীবিতকরণ করার জন্য একটা জিনিস নিয়ে আসছেন, এখন এইটা সঠিক না বেঠিক এইটা বিরোধী পক্ষ বলবে না। এই অধিকারটা তাকে দেওয়া হয়েছে কত ধারাতে? 160 ধারাতে। আবার বিরোধী পক্ষ চাইলেও স্মৃতি পুনরুজ্জীবিতকরণ করতে পারবেন। আমি বুঝাইতে পারছি কথা? তাহলে স্মৃতি পুনরুজ্জীবিতকরণ আছে কত ধারাতে? কত ধারায়? স্মৃতি পুনরুজ্জীবিতকরণের ক্ষেত্রে বিরোধী পক্ষের অধিকার আছে কত ধারায়? খুবই ভালো, 161 লেখেন। দরকার নাই 161, দরকার নাই 162 লেখেন। তাহলে দলিল পত্র পেশ করার জন্য বলা হলে দলিল পত্র, জুয়েল এই কথাটা আপনার সুন্দর বলছেন কিন্তু রিসিভ করার মতো না। যে স্যার এই ধারাটা বইয়ে নাই বা আপনার শিটে নাই বা আপনি এটা পড়ার নাই, এটা মানে সুন্দর বলছেন কিন্তু রিসিভ করার মতো না। কেন? কথাটা সুন্দর হইতো যদি আপনি আমার হায়েস্ট স্কোরার থাকতেন। আমার কথা কি বুঝতে পারছেন? যে আপনি হায়েস্ট পাচ্ছেন, আপনি হয়তো এই হায়েস্ট ছুঁইটা যাবে আপনি যদি বাকি দুইটা ধারা না পারেন, কিন্তু আপনি তো হায়েস্ট স্কোরার না, আপনি বাড়তি দিয়ে করবেন কি? যেটা দিচ্ছি সেইটাই তো নিখুঁত হচ্ছেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এমন হইতো যে আপনি হায়েস্ট স্কোরার, আমি বলতাম মায়ের জুয়েল তো একটা নান্দনিক তাত্ত্বিক আধ্যাত্মিক লোক, সে এইটা জানতে চেয়েছে আর এটা আমি জানাবো না, তা কি করে হয়? আপনাকে ওইটাই আমি জানাবো। যখন আমি দেখবো যে আপনি রিচ, তখন আপনার তেলা মাথায় আরো তেল দেবো। আর যখন দেখবো যে নাই তেল, চুলি নাই, সে একটা মানে তেল খুঁজতেছে। আমার কথা কি বুঝতে পারছেন? তাই যা পড়াচ্ছি না সেইটার পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই, পরে দৌড়ায়েন। আমি যতটুকু দৌড়াইতেছি এইটা আগে দৌড়াই। কততে আসি বলেন? পারবে মানে বাদী কি স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারবে কিনা? পারবে। বিবাদী পারবে কিনা? পারবে। আচ্ছা, কত ধারাতে আছি বলেন? দলিল সমূহ পেশ করার জন্য বলা হলে তা নিয়ে যতই আপত্তি থাকুক না কেন, যতই আপত্তি থাকুক না কেন, আদালত উক্ত দলিল আনয়ন করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আনয়ন। ওকে, ওকে ওকে, তাহলে 164 লেখেন। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, নোটিশ দেওয়ার পরও দলিল উপস্থাপন করতে অস্বীকৃতি জানালে, নোটিশ দেওয়ার পরও উপস্থাপন করতে অস্বীকৃতি জানালে, নোটিশ দেওয়ার পরও দলিল উপস্থাপন করতে, একবার বলে নেন,
তা পরবর্তীতে মামলার কোনো পর্যায়ে ব্যবহার করা যাবে না। কোনো পর্যায়ে ব্যবহার করা যাবে না। সুন্দর কথা, দামি কথা। নোটিশ দেওয়ার পরও দলিল উপস্থাপন করতে অস্বীকৃতি জানালে তা পরবর্তীতে মামলার কোনো পর্যায়ে ব্যবহার করা যাবে না। সুন্দর কথা। যা পরবর্তীতে মামলার কোনো পর্যায়ে ব্যবহার করা যাবে না। একশো 65 জজ বা বিচারক কর্তৃক যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষমতা যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষমতা এবং যে কোনো কিছু উপস্থাপন করার ক্ষমতা উপস্থাপন করার ক্ষমতা আছে। অর্থাৎ বিচারক চাইলে যে কোনো বিষয়কে রিলিভেন্ট মনে করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। বিচারক চাইলে যে কোনো কিছু হাজির করার জন্য বলতে পারবেন। আমি বুঝাইতে পারছি কথাটা? সেটা কত ধারায় পারবেন? 165 ধারাতে পারবেন। অর্থাৎ 165 ধারাতে বিচারককে অন্তর্নিহিত ক্ষমতা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের। বলা যায় না 165 ধারায় সহজাত ক্ষমতা আছে, বলা যায় না সাক্ষ্য আইনের? আল্লাহ জানে। 166 বিচারক ভুল বলতেছি, জুরি বা অ্যাসেসরগণ, জুরি বা অ্যাসেসর জুরি বা অ্যাসেসরগণ কর্তৃক প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষমতা। জুরি বা অ্যাসেসরগণ কর্তৃক প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষমতা। রিল্যাক্স বাবা। জজ আর জুরির মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? জুরি মানে একটা বোর্ড, আর জজ হইল আদালত। দেখেন, জুরি মানবতার কারণে হয়, এটা আমাদের দেশে নাই। জুরি হয় যেখানে দেখা যায় বিচারকের কাছে আমি মানবতা পাচ্ছি না, বিচারকের কাছে আইনের সুবিধা আমি পাচ্ছি না। দেখা যাচ্ছে যে বিচারকের কাছে গেলে আইনে যা আছে সেই অনুযায়ী উনি বিচার করে আমাকে ঝুলাই দিবেন। আমি কোন সিচুয়েশনে এই অপরাধটা করেছি এইটা আমার ওই জুরি বোর্ডই বুঝবে। জুরি বোর্ড করা হয় ওই যে সমস্যাটা নিয়ে আমি আসি, ওই সমস্যার উপরে বিশেষজ্ঞ যারা আছেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, ওই সমস্যা নিয়ে যারা কাজ করতেছেন সেই সকল ব্যক্তিবর্গ নিয়ে। তা আমি বিচারকের কাছ থেকে যে সুবিধাটা না পাবো সেইটা কিন্তু জুরি বোর্ডের কাছ থেকে পাবো। আমি বুঝাইতে পারছি, যদিও এই সিস্টেম আমাদের বাংলাদেশে নাই, এটা বহির্বিশ্বে আছে, তারা উন্নত দেশ, উন্নত রাষ্ট্র, তাদের থাকতেই পারে। তাহলে জজ বা বিচারক কর্তৃক যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষমতা কত ধারায় আছে? 165 ধারায় আছে। আর জুরি বা অ্যাসেসর কর্তৃক যে কোনো প্রশ্ন জিজ্ঞাসিত প্রশ্ন, তাহলে 167 শেষ অধ্যায় 11তম অধ্যায় আছে। এটা একটাই বাদ যাবে, একটাই। এখন এইসব কথা সব বাদ বলছে, প্রধানমন্ত্রী বলছে 3টা করে নাও। চীনও এখন সোচ্চার, মায়ানমার দেখলাম আরো সোচ্চার হয়ে গেছে, এরা 10টা করে নিতে বলছে। হ্যাঁ, আল্লাহ বসে খুশি, যার বউ নাই সে খুশি হইতেছে সন্তানের কথা শুনি না। মানে তাহলে আদালতে আবার লেখা শুরু হয়ে গেছে বেশ। আদালতে আপনি কোনো কিছু দেখেন, আদালতে বস কে? এইটা কে মনে হয় আদালতের বস?
বিচারক সবার বস, মানে তারে এরকম একটা ব্যাপার বিচারকের উপরে। বিচারক হলো প্রিজাইডিং অফিসার বা সভাপতিত্বকারী ব্যক্তি। তাহলে আদালতে কোনো কিছু মানে গ্রহণ করবে বা ছেড়ে দিবে কে? বিচারক। এই গ্রহণ করার নাম গ্রাহ্য করা, আর ছেড়ে দেওয়ার নাম অগ্রাহ্য করা। গ্রহণ করার নাম প্রাসঙ্গিক, আর ছেড়ে দেওয়ার মানে অপ্রাসঙ্গিক। তাহলে আদালত যা কিছু গ্রাহ্য করতেছে বা প্রাসঙ্গিক বিষয় মনে করছে, আদালত যা কিছু অগ্রাহ্য করছে বা অপ্রাসঙ্গিক বিষয় মনে করছে, তা যেন নতুন করে কোনো মামলার সৃষ্টি না করে। মানে আদালতকে খুবই সতর্ক থাকতে বলছে বিচারককে, বাবা তুমি বিচার করবা, তোমার হাতে সব ক্ষমতা সইপা দিছি, ভালো হইলেও ভালো মন্দ হইলেও ভালো, তোমার উপরে ছেড়া দিছি, তুমি করবা। কিন্তু একটু মাথায় রেখো বাবা, তুমি স্বেচ্ছাচারিতা করো না। তুমি একটা বিচার করতেছো, এই বিচারটা যেন সুন্দরভাবে নিষ্পত্তি হয়। তুমি যা ফালায় দিচ্ছ তা যেন সুন্দরভাবে নিষ্পত্তি হয়। তুমি কোনো কিছু গ্রহণ করতেছো, কোনো কিছু ছেড়ে দিচ্ছ, তা যেন পরবর্তীতে কোনো মামলার উৎপত্তি না করে, তা যেন চিরতরে নিষ্পত্তি হয়। এইটার নাম হচ্ছে 167 ধারা। আদালত কোনো কিছু গ্রাহ্য বা অগ্রাহ্য করলে তা যেন নতুন করে কোনো মামলার উৎপত্তি না করে। আমি বুঝাইতে পারছি কথাটা? লিখে নিতে পারেন। অনেকটা যে আদালত কোনো কিছু গ্রাহ্য বা অগ্রাহ্য করলে, মানে কি প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক করলে, কোনো কিছু গ্রাহ্য বা অগ্রাহ্য করলে তা যেন নতুন কোনো মামলার সৃষ্টি না করে। আদালতে কোনো কিছু গ্রাহ্য বা অগ্রাহ্য করলে তা যেন নতুন করে মামলা সৃষ্টি না করে। অনেক ধন্যবাদ আপনারা যারা লাইভটি দেখছেন, আর লাইভটি শেয়ার করে দিবেন। প্রায় 100+ মানুষ লাইভ দেখে, কিন্তু লাইভ ওইভাবে শেয়ার করে না। নিজের পেজে রাখবেন, পরবর্তীতে লাইভটি দেখার জন্য আপনার বন্ধুদের জন্য গ্রুপে শেয়ার করতে পারেন। এবং সপ্তাহে অনলাইনে 5 দিন ক্লাস করতে পারেন রাত 9টায়, শুক্র শনি সোম মঙ্গল বুধ। MCQ এবং রিটেন আমরা একত্রে ক্লাস করাচ্ছি। সপ্তাহে 5 দিন আমরা 2 দিন রিটেন সরকারি প্রশ্ন পড়ছি এবং 3 দিন আমরা MCQ পড়ছি। ভর্তি হতে ফোন দিবেন 01817451565 নাম্বার। আমাদের যাত্রাবাড়িতে সরাসরি সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, শুক্র শনি বুধবার সকাল 9:30 এবং বিকেল 4টায়। এই ক্লাসে আপনি চাইলে ফ্রি ক্লাসে জয়েন করতে পারেন। যাত্রাবাড়ি এসে ফোন দিবেন 01817451565 নাম্বারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। পারভেজ ভালো থাকবেন।